সদ্য নববিবাহিত রুহি বসে আছে ঘোমটা দিয়ে বাসর ঘরে তার স্বামীর অপেক্ষায়। চারিদিকে মনোমুগ্ধকর করা বেলি ফুলের ঘ্রাণ যেন রুহির ভেতরটা কষ্টকে গ্রাস করতে পারছে না। হঠাৎ কারো আসার আওয়াজ শুনে রুহি দাঁড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে যেন সব কিছু অন্ধকার হয়ে যায়। ঈশান এসে এক টানে রুহির ওড়নাটা নিচে ফেলে দেয়। রুহির শাড়ির আঁচলটা এক টান দিয়ে খুলে ফেলে। রুহি যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তা যা হচ্ছে তার কিছুই রুহির বোধগম্য হচ্ছে না। দেখে বোঝা যাচ্ছে ঈশান খুবই রেগে আছে। তোকে নিষেধ করেছিলাম না এই বিয়েতে রাজি না হতে? তারপরও তো বেহার মতো আমাকে বিয়ে করলে। এর ফল তোকে ভুগতেই হবে। এর জন্য তোকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। আমি কিছু করিনি, আপনি আমার কথাটা শুনুন। বলতেই ঠাস করে দু চারটা চর পড়ে রুহির গালে। রুহি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। ঈশান এবার প্যান্টের বেলটা খুলে রুহিকে ইচ্ছে মতো মারতে থাকে, যেন কত বছরের রাগ রুহির উপর মেটাচ্ছে। তাতেও যেন ঈশানের শান্তি হয় না। রুহি ঘুমড়িয়ে কান্না করছে, কিন্তু ঈশানের যেন সেটা কানেই যাচ্ছে না। রুহির শরীরের কালচে দাগ হয়ে গেছে। মুখে ঈশানের 4টা আঙ্গুলের দাগ বসে গেছে। রুহির ঠোঁট ফেটে অনবরত রক্ত পড়ছে। কিছুক্ষণ কি একটা ভেবে ঈশান রুম থেকে বেরিয়ে যায়। কেন আমার সাথে এমন হলো? আমার কোনো দোষ নাই। বাবা মা কেন করলো আমার সাথে এমন? কি এমন অপরাধ করেছিলাম যার শাস্তি আমাকে পেতে হলো? আমি এই বিয়ে করতে চাইনি। এগুলো মনে মনে ভাবতেই নিজের গায়ের শাড়িটা পেঁচিয়ে কোনো রকম উঠতে যাবে, তার আগেই ঈশান এসে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ঈশানের এমন আচরণে রুহি কি বলবে ভেবে পাচ্ছে না। নীরবে শুধু চোখের পানি ফেলে। এত তারা কিসের? ওটা কোথায় যাচ্ছিস? তোর শাস্তি তো এখনো বাকি আছে। আমাকে বিয়ে করে সাহায্য ছিল না, এবার সেগুলো তো মিটিয়ে দিতে হবে। বলতে বলতে হাত থেকে একটা ছুরি বের করে আস্তে আস্তে রুহির পিঠ বরাবর রাখে। আমাকে প্লিজ কিছু করবেন না। আমি আপনার সামনেও আসবো না। আমার চেহারা কোনো দিন দেখতে হবে না। আমি বাড়ি ছেড়ে চলে যাব। দয়া করে আমাকে মারবেন না। ঈশান রুহির কোনো কথা কানে না নিয়ে পিঠ বরাবর ছুরি দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত পোঁছ দেয়। সাথে সাথে অগণিত রক্ত ঝরে। এটা যেন ঈশান চোখের শান্তি অনুভব করে। আবারও পেটে ছুরি দিয়ে কয়েকটা আঘাত বসায়। তারপর আস্তে আস্তে একটি প্লেট থেকে কিছু ঝালের গুঁড়া কাটা স্থানে ছিটিয়ে দিয়ে হো করে হেসে ওঠে। রুহি আ আ করে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। ঈশান রুহিকে এভাবে ফেলেই রুম থেকে বেরিয়ে যায়। মধ্যরাতে হঠাৎ রুহি আস্তে আস্তে চোখ মেলে নিজের ক্ষত স্থান দেখে আর ডুকরে কান্না করতে লাগে। আমি তো এমনটা চাইনি, তবে কেন এমন হলো? বলে উঠতে উঠতে দেখলো রুমটা পুরো ফাঁকা। তার মানে ঈশান ঘরে নেই। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কাটা স্থানে মলম লাগিয়ে বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ল। অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আর মনে মনে বলল, তুমি যদি আমাকে ছেড়ে না যেতে, তাহলে হয়তো আমাকে এদিন দেখতে হতো না। কেন করলে তুমি আমার সাথে এমন? তুমি তো জানো আমি তুমিতে সমাপ্ত। ঈশান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। রাগে তার ঘাড়ের রগ ফুলে গিয়েছে। কি ভেবেছিস তোকে এত সহজে ছেড়ে দিব? তিলে তিলে মারবো তোকে। আমাকে যতটা যন্ত্রণা দিয়েছিস তার থেকে বেশি যন্ত্রণা আমি তোকে দেব। একবারে মারলে তো অতটা যন্ত্রণা পাবি না। তোকেও বোঝাবো এই ঈশান চৌধুরী কি কি করতে পারে। তোর জীবনটা নরক করে তুলব। বলেই হা হা করে হেসে ওঠে। রাতের আধারে গভীরতার সাথে মানব হৃদয়ের কষ্টের গভীরতাও যেন বৃদ্ধি পায়। অপরদিকে রুহি অন্য ভাবনায় ডুবে আছে। কোথা থেকে কি হয়ে গেল? এমনটা তো হওয়ার কথা ছিল না।
আমি এসব কিছু বাধ্য হয়ে করতে হয়েছি। আমেনা বেগম সোফার মাথায় হাত দিয়ে বসে আছে। আমার ছেলেটা কি মেনে নেবে রুহিকে? আমি জানি সবটা অনেক কষ্ট হবে, কিন্তু কি করার, আমার হাতেও তো কিছু ছিল না। আমি আমার ছেলের অবাধ্য হয়ে এক প্রকার জোর করেই রুহির সাথে ঈশানের বিয়ে দিয়েছি। কিন্তু আমি যা করেছি তার ভালোর জন্য করেছি, সেটা একদিন না একদিন ও ঠিকই বুঝবে। তাছাড়া আমার কাছে ভাইজানের কথা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি রুহিকে নিজের মেয়ের মতোই দেখে গিয়েছি ছোটবেলা থেকে, আর ভবিষ্যতেও সেটাই দেখব। রুহি আর ঈশান ফুফাতো ভাই বোন। ঈশান রুহিকে ছোটবেলা থেকে দু চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে না কথাটা অজানা। রুহিকে এক প্রকার বিয়ের আগে ভয় দেখানো হয়েছিল বিয়েটা না করতে, কিন্তু শেষ পর্যন্ত সে রুহি আর বাবা মায়ের কথা খেলাপ করতে পারে নাই। রুহি আর ঈশান ফুফাতো ভাই বোন। ঈশান রুহিকে ছোটবেলা থেকেই দু চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে না কথাটা অজানা। রুহিকে এক প্রকার বিয়ের আগে ভয় দেখানো হয়েছিল বিয়েটা না করতে, কিন্তু শেষ পর্যন্ত এসে রুহি তার বাবা মায়ের কথা খেলাপ করতে পারে নাই। তার বাবা মা তাকে বিভিন্ন ইমোশনাল কথাবার্তা করে বিয়েতে রাজি করিয়েছে। আসলে ঈশান গুন্ডা টাইপের কালো কাজের সাথে জড়িত। এগুলো তার মা সহ্য করতে না পেরে রুহির সাথে এক প্রকার জোর করে বিয়ে দিয়েছে। আমি জানি আমি ঈশান ভাইয়াকে বিয়ে করে তার জীবন নষ্ট করে দিয়েছি, কিন্তু আমার তো কিছুই করার ছিল না। আমি তো বাধ্য হয়ে করেছি। কিন্তু তাই বলে কি ভাইয়া আমার সাথে এরকম ব্যবহার করবে? কি করে একটা মানুষ এতটা নির্দয় হয়? বলেই কাঁদতে লাগলো। ভোরের মিটিমিটি আলো জানালার পর্দা ভেদ করে রুহির চোখে এসে পড়ে। হলুদ বর্ণের মেয়েটার মুখ যেন সূর্যের আলোয় আরও বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে। এত মায়া হতে পারে কারো মুখে, সেটা রুহিকে না দেখে বোঝা যায় না। রুহির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যাওয়ার কথা চিন্তা করে। না, এখন আমি এই বাড়ির বউ, আমার অনেক দায়িত্ব আছে। ভাই আমাকে স্ত্রী হিসেবে না মানলেও আমি ফুপ্পি আম্মাকে কষ্ট দিতে পারি না। তার জন্য আমি সব কিছু মেনে নিব। অপরদিকে ঈশান ছাদেই ঘুমিয়ে পড়ে। দোলনায় সে ঘুম থেকে উঠে কোনো রকম রুমে গিয়ে দেখে রুম ফাঁকা। উফ, বেঁচে গেছে। সকাল সকাল জঘন্য মেয়েটার মুখটা দেখতে হয়নি, না হলে আমার সারাটা দিনই খারাপ যেত। রুহি সকালে সবার জন্য নাস্তা তৈরি করেছে। ফুপি আম্মা তো এখনো ঘুম থেকে ওঠে নাই, কিন্তু উনি কি রুমে গিয়েছে? আমি কি গিয়ে দেখব? না না না, পরেও যদি উনি আবার আমাকে মারধর করে। কিন্তু নাস্তার জন্য তো সবাইকে ডাকতে হবে। এই ভাবতে ভাবতে রুহি রুমে গেল। রুমে গিয়ে দেখে রুমে কেউ নেই। এক প্রকার বেঁচে যায় রুহি। তাই নিজের কাপড়গুলো গোছাতে লাগলো। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে থমকে গেল রুহি। পেছনে ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল। সাথে সাথেই তোকে বলেছি না আমার রুমে না আসতে, আমার চোখের সামনে না আসতে। এই বেহায় মেয়ে, তোর কি একটু লজ্জা শরম নেই? নিষেধ করার শর্ত বেহায়ের মতো আমার সামনে কেন আসিস? তোকে তো আমি... এই বলে রুহির চুলের মুঠি ধরে দরজা থেকে বের করে দিতে চায়, তখনই আমেনা বেগম উপস্থিত হয়। রুহি এক নজরে ঈশানের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি ঝরছে। কিভাবে এত নিষ্ঠুর হতে পারে এই মায়াভরা একটা ছেলে? ঈশানের দিকে তাকালে বোঝা যায় না তার হিংস্রতার কথা। কেউ কি বিশ্বাস করবে এই সুদর্শন পুরুষ কোনো মেয়েকে এতটা জঘন্যভাবে ঘৃণা করতে পারে? ঈশান, এগুলো কোন ধরনের ব্যবহার? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? মেয়েটার সাথে তো এরকম ব্যবহার কি করে করতে পারিস? ওর পরিবার ছেড়ে এই বাড়িতে এসেছি কি তোর অত্যাচার সহ্য করার জন্য? মা, তুমি এই মেয়েকে মেনে নিতে পারো, আমি এই মেয়েকে কোনো দিন মেনে নিতে পারবো না। এই মেয়েকে আমি দুই চোখে দেখতে পারি না, আর আমি এই বিয়ে মানি না। এই বেহায় মেয়েকে নিজের বউ হিসেবে মানি না। বলে রুহিকে টান দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা আটকে দিল। আমিনা রুহিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, তুই কাঁদিস না, সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তুই তো জানিসই ছোটবেলা থেকে ও অনেক বেশি রাগী। দেখিস ও একদিন ঠিকই তোকে মেনে নিবে। রুহি কান্না থামিয়ে বলতে লাগলো, ফুপ্পি আম্মা, তুমি চিন্তা করো না, আমার মোটেও কষ্ট হচ্ছে না। আর ওনার এরকম ব্যবহার করাটা স্বাভাবিক।
বলে অন্য রুমে গিয়ে দরজা আটকিয়ে লাইটগুলো অফ করে দিল। রুহি ব্যাগ থেকে একটা কলম হাতে নিল। সেটার দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলল, কি হতে পারে খালি কলমের মানে? এ কেমন উপহার যা আমার ভেতরকার অনুভূতিকে তোলপাড় করে দিচ্ছে? তোমাকে নিজের হাতে বিসর্জন দিয়েছি আমি, কিন্তু দিতে পারিনি তোমার এই স্মৃতিকে। বলেই একটা ডেভিল হাসলো। তোমার প্রত্যেকটা ছোঁয়া আমার হৃদয়ের শিহরণ জাগিয়ে দিত। তোমার প্রতিটা কথা আমার হৃদয় স্পন্দন তোলপাড় করে দিত। আমি কত নিষ্ঠুর তাই না? কিন্তু চিন্তা করো না, আমি খুবই স্ট্রং, ভেতরটা আমার খুবই স্ট্রং। বলে হা হা করে হেসে উঠল রুহি। তুমি আমার না দেখা ভালোবাসা রবে। এই মেয়েটার জন্য আমার এতগুলো কথা শোনা লাগলো। ছাড়বো না ওকে, আমি কিছুতেই ছাড়বো না। হঠাৎ চোখ পড়ল একটি পুরনো ডায়েরির উপর। ডায়েরিটা দেখতে দেখতে মুস্কি হাসলো। তোমার হৃদয়ের প্রতিটা কম্পন আমার কান অব্দি আসতো। তোমার মায়া ভরা দুটি চোখ অন্যকে দেখতে যখন, তখন আমার ভিতরটা ঝলসে যেত। কি ভেবেছ যে খেলাটা তুমি শুরু করেছ 5 বছর আগে, সেটা সে অব্দি শেষ না বেবি। গেম আবার শুরু। আর এবার তো তোমাকে হারতে হবে আমার কাছে, কারণ এবার তোমাকে জেতানোর মতো কেউ নেই। তুমি একা, অসহায়। তুমি নিজেকে যতটা স্ট্রং দেখাও না কেন, তোমার আসল লোভ শুধু আমি ছাড়া কেউ জানে না। বলেই ডায়েরিটা ড্রয়ারে রেখে একটি নাম্বারে কল দিল। হ্যালো, আপনি যে জাহাজটির কথা বলতেছেন স্যার, সে জাহাজটি অনেক আগেই অন্য কারো দখলে চলে গেছে। পুলিশ কোনো মতেই ওটাকে আমাদেরকে তদন্ত করতে দিবে না। যে করি হোক সব কিছু আমাদের হাতে আনতে হবে। দরকার হলে ওই ভাঙা জাহাজটির সম্পূর্ণ কিনে নাও। ওই জাহাজটি অনেক গোপন রহস্য আছে এবং কিছু গোপন রুমও আছে যেগুলো বিশেষ ধরনের সিকিউরিটি দেওয়া। বিশেষ এমন একজন আছে যে এই দরজাটি খুলতে পারবে। তাদের দরজার ভেতরে কী লুকিয়ে আছে সেটা এখনও পর্যন্ত জানা হয়নি। আর এই জাহাজের মালিক এবং তাদের ছেলেদেরকে 5 বছর আগেই কেউ একজন মেরে দিয়েছে, যার কারণে জাহাজটি সরকারের আয়ত্তে চলে গিয়েছে। কিন্তু জাহাজটির ভেতরকার রহস্য কেউ এই পর্যন্ত বের করতে পারেনি। সেটা তোমার চিন্তা করা লাগবে না। দরজা খোলার চাবি তো আমার কাছে আছে। তুমি শুধু জাহাজ থেকে নিজের আয়ত্ত করে নাও, বাকিটা আমি দেখে নেব। বলে ডেভিল হাসলো। বাইরের চারিদিকে নীরবতা। আকাশে মেঘের মেলা বসেছে। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। পরিবেশটা খুবই নীরব, যেমন ঝড় আগমনের পূর্বে থাকে। রুহি বাড়ির পেছনের বাগানে দোলনায় বসে প্রকৃতিকে অনুভব করতেছে। আমরা চাইলেই তুমিটাকে নিজের থেকে আলাদা করতে পারি না। রোজ নিয়ম করে এই তুমিটা জড়িয়ে ধরে থাকে শূন্য লতার মতো। আমার ঈশান ভাইয়ের সাথে কথা বলতে হবে, কিন্তু আমি তো তার সামনে যেতে ভয় পাই। সে যদি আমাকে আবার মারে? আমি তো ঈশান ভাইকে ঠিক মতো চিনিও না। মায়ের কাছে শুনেছি অনেক ছোটবেলা থেকেই ঈশান ভাইয়া লন্ডনে পড়াশোনা করেছে। 5 বছর আগে একবার দেশে এসেছিল, তখন আমার সাথে দেখা হয় নাই, আর এইবার এসে আমার সাথে জোর করে বিয়ে দিল। আমি তো তাকে ঠিকমতো চিনিও না। আকাশের মেঘ ঘন হয়ে আসে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। রুহি যেই মাত্র বাড়ির দিকে রওনা দিবে, পেছনে কারো সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো। তখনই কেউ একজন তার হাতটা ধরলো। চোখ কি মাথায় নিয়ে হাঁটিস? ঈশান বলে সোজা করে দাঁড় করিয়ে দিল। ভাইয়া, আসলে আমার তোমার সাথে কথা। বলতেই রুহিকে এক টান দিয়ে ঈশান নিজের কাছে নিয়ে দাঁড় করালো। এই লোকটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ বল, তারপর কি বলবি? ভাইয়া প্লিজ আমাকে ছাড়ুন। বলার সাথে সাথে ঈশান আরও জোরে নিজের কাছে টেনে নিল। রুহির নিঃশ্বাস আটকে গিয়েছে, যেন স্তব্ধ হয়ে গিয়েছে ঈশানের ধূসর মায়া ভরা চোখে। মনে হচ্ছে এই চোখে কোনো হিংস্রতাই ছিল না, যেটা আমি কাল রাতে দেখেছি। হয়তো কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি। রুহি ভাবতে লাগলো মনে মনে। ঈশান আস্তে আস্তে রুহির কানের কাছে এসে বলল, আমি ভালোবেসেছিলাম, তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজলে। আমি পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, তুমি সেই স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে। আমি ভরসা করেছিলাম, তুমি দুর্বল ভেবে অবহেলা করলে আছেন। বলে এক ঝটকা দিয়ে রুহিকে ফেলে দিল নিচে।
তাতেও যেন রুহির কোনো নড়াচড়া নাই, সে যেন এক বিশাল ঘোরের মধ্যে আছে। এই নাম, এই নামে কেন ডাকলেন উনি আমাকে? আপনি আমাকে এই নামে কেন ডাকলেন? রুহি কিছু পুরনো ভাবনায় চলে যায়। ওই আকাশে পরীটা কখনো ধরা দেয় না। তুমি কি আমাকে ধরা দিচ্ছ না? কিন্তু আমি ঠিকই তোমাকে ধরে নেব আঞ্চল। কখনোই না। এত সহজে আমি কি ধরা দিব? খুঁজে নিতে হবে তোমার এঞ্জেলকে। এসব ভাবতে ভাবতে রুহির চোখে জল চলে আসে। ভয় পাচ্ছ কেন অ্যাঞ্জেল? আমি তোমার মতো নির্লজ্জ মেয়েকে বলি নাই। এটা তো আমার বহু পরিচিত একজন মানুষের ব্যক্তিগত নাম। বলেই ডেভিল হাসি দিয়ে চলে গেল নিজের রুমে ঈশান। এসব কি হচ্ছে আমার সাথে? 5 বছর পর এই নাম শুনলাম। আমার শরীরের শিরা উপশিরা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। জ্বলন্ত লাভার মতো আমার হৃদয়ের কষ্টগুলো জ্বলছে। তখনই রুহির ফোনে কারো কল আসে। কিছুতেই না, ওই জাহাজ তদন্ত করতে দেওয়া যাবে না। যা করার হয় তাই করো। তাকে ফিরে আসতে বলো। অতীত যদি আবার বর্তমানে ফিরে আসে তাহলে তাকেও আবার ফিরে আসতে হবে। আবারও সব কিছু রক্তাক্ত হয়ে যাবে। কল কেটে যাওয়ার সাথে সাথেই রুহির ডেভিল হাসে। আকাশের কালো মেঘের ছায়াও বৃষ্টি হয়ে নিচে নেমে আসে। রুহি আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ থেকে মেঘ সরে যায়, বৃষ্টি পড়তে যেমন সময় লাগে না, ঠিক তেমনভাবে আকাশে আবার ঘন কালো মেঘ ঢেকে যেতেও সময় লাগে না। অপরদিকে ইউরোপে হসপিটালের ক্যাবিনে একটা লম্বা চওড়া করে লোক দাঁড়িয়ে আছে। সামনে কোমায় চলে যায় একটি পেশেন্টের সারা মুখে ব্যান্ডেজ করা, যেন মুখ ক্ষত বিক্ষত হয়ে গেছে। একজন গার্ড এসে বলল, আকাশ স্যার, আপনাকে বাংলাদেশে ফিরে যেতে হবে। দাঁত চেপে হেসে বলল, আমি তো জানি আমার ডাক ঠিক আসবে। আমি তো এতদিন তার ডাকের অপেক্ষায় ছিলাম। আজ রাতে ফ্লাইট বুক করো। আজ রাতে আমরা বাংলাদেশে ব্যাক করছি। আকাশ প্যান্টের হাতে হাত রেখে বলতে থাকে, মানুষ যতই চায় অতীত ভুলে যেতে, কিন্তু অতীত যখন আমাদের সামনে ভয়ঙ্কর হয়ে ফিরে আসে তখন ভবিষ্যৎ সুন্দর করার জন্য অতীতে ফিরে যেতে হয়। ঈশান শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে বলতেছে, 5 বছর আগে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। অতীতে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার হৃদয়ের তাপে তোমাকে পড়তে হবে আঞ্চল। আমার ছেলেটা এমন কিভাবে হয়ে গেল? আগে তো এমন ছিল না। ও ডক্টর হতে চেয়েছিল, কিন্তু এখন মানুষ খুন করা এটা যেন ওর পেশা হয়ে দাঁড়িয়েছে। 5 বছর আগে কি এমন হয়েছিল যে আমার ছেলেটা এতটা বদলে গেল? আমার মনে আছে ও তোর বোনকেও ঠিক মতন চিনতে পারছিল না। কেমন যেন মনে হচ্ছে ও আমার খুবই পর। ওর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে তো মনে হয় ও আমার ছেলে। তো ঈশানের মায়ের ধ্যান ভাঙে রুহির ডাকে। মা, অনেক দিনই হয়ে গিয়েছে ভার্সিটিতে যাওয়া হয় না, আর সামনে আমার এক্সাম। এটা জিজ্ঞাসা করার কি আছে মা? তুই তো আমার মেয়ের মতোই। আমি আমার মেয়ে। আর তোর মধ্যে কখনো পার্থক্য খুঁজেছি? রুহি আমিনা বেগমকে জড়িয়ে ধরল। আমি জানি রে মা, তোর এই বিয়েতে খুব কষ্ট হয়েছে, কিন্তু দেখবি ঈশান একদিন ঠিকই তোকে মেনে নিবে। একটু না হয় কষ্ট সহ্য করে নে। রুহি বলল, আচ্ছা বাদ দাও, আমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নেই। আচ্ছা যা। রুহি রুমে এসে দেখে ঈশান ঘরে নাই, যেন হাঁপ ছেড়ে বেঁচে গিয়েছে। এই লোকটা আমার সামনে থাকলে কোনো না কোনোভাবে আমাকে আঘাত করে। বলে রুহি কোনো রকম ফ্রেশ হয়ে নিচে খাবার খেয়ে ভার্সিটির জন্য গাড়িতে রওনা দিল। রুহি অনার্স 3য় বর্ষে পড়ে। প্রায় 1 সপ্তাহ পরে রুহি ভার্সিটিতে গিয়েছে। পেছন থেকে কে একজন রুহিকে জড়িয়ে ধরল। তুই তো আমাদেরকে ভুলেই গিয়েছিস। বিয়ে হয়ে গেলে কি বান্ধবী পর হয়ে যায়? তন্নি তুই? আরে তেমন কিছু না, এখন থেকে প্রতিদিনই ভার্সিটিতে আসবো আগের মতো। থাক, হয়েছে। বর পেয়ে যে আমাদের ভুলেই গিয়েছিস সেটা আমরা দেখেই বুঝতে পারছি। এসব কথা বাদ দে, চল ক্লাসে যাই। আচ্ছা চল। এদিকে অন্ধকার একটি রুমের মধ্যে 3টা লোক চেয়ারে বাঁধা। পাশে জ্বলন্ত কড়াইয়ে তেল টকবক করে ফুটতেছে। স্যার, এখন এই 3জনকে কি করব? কিছুতে এদের মুখ থেকে কথা বের করতে পারছি না। এদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি জেনে নেব। এখন তুই ওই নরকদককে নিয়ে আয়।
তৎক্ষণাৎ গার্ডটি একটি লোক নিয়ে আসে, যার পা বাঁধা, মুখ বাঁধা এবং হাতও বাঁধা। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি বলছি, আমরা কিছু জানি না। ঈশান হাতের ধারালো ছুরিটা নিয়ে চেয়ারের বাঁধা প্রথম লোকটির আঙ্গুল বরাবর রাখে। লোকটি চিৎকার করতে থাকে। আস্তে আস্তে ছুরিটি আঙ্গুল ভেদ করে সঙ্গে সঙ্গে আঙ্গুলগুলো আলাদা হয়ে যায়। লোকটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অপর দ্বিতীয় বাঁধা লোকটি বলে, তুই যতই যাই করে নিস কখনোই জিততে পারবি না। ঈশান দ্বিতীয় লোকটির দিকে অগ্নিচোখে তাকায়। দ্বিতীয় লোকটির মুখ থেকে জিহ্বাটা বের করে ছুরিতে কেটে দেয়। সাথে সাথে দ্বিতীয় লোকটি মুখ দিয়ে অনবরত রক্ত পড়তে থাকে এবং অজ্ঞান হয়ে যায়। আমি ঈশান চৌধুরী, আমি কাউকে ভয় পাই না, কাউকে না। যে যে আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিব। বলেই হো হো করে হেসে ওঠে। প্রথম লোকটি ক্ষত হাত নিয়ে চিৎকার করতে থাকে। ঈশান বলে, তোদের হাতটি তোকে অনেক কষ্ট দিচ্ছে, তাই না? তোর হাতটি যদি না থাকে তাহলে তো তোর কষ্ট হবে না। ঈশান অপর দিকে গার্ডের সাথে থাকা লোকটির দিকে আঙ্গুল দিয়ে বলে, ওই যে দেখতে পাচ্ছিস, ও অনেকদিন ধরে ক্ষুধার্ত আছে, তোর হাতটা হবে আজকে ওর খাবার। বলেই হাতের ওপর ছুরি দিয়ে একটি কোপ দেয়। সঙ্গে সঙ্গে লোকটির জ্ঞান হারায়। ঈশান হাতটি গরম ফুটন্ত তেলে ছেড়ে দেয়। তৃতীয় লোকটির কাছে যেতে থাকে ঈশান ধীরে ধীরে। ঈশান হাতে একটি অ্যাসিড নিয়ে তৃতীয় লোকটির মুখে স্প্রে করে দেয়। সাথে সাথে লোকটির মুখ গলে যেতে থাকে। লোকটি চিৎকারও করতে পারছে না, তার মুখের মাংস গলে নিচে পড়ে যায়। এটা দেখেই ঈশান অদ্ভুত এক আনন্দ পায়। ঈশান একজন গার্ডের দিকে ইশারা করে ওই নরখাদক লোকটির মুখ খুলে দেয় এবং হাতও খুলে দিয়ে চেয়ারে বসিয়ে দেয়। গরম ফুটন্ত তেল থেকে কাটা হাতটি উঠিয়ে নরখাদক লোকটি সামনে রাখলে সাথে সাথে লোকটি হিংস্র পশুর মতো কাটা হাতটি খেতে থাকে। চারিদিকে বিশ্রী মাংস পচা গন্ধে গাট ওর দম বন্ধ হয়ে আসতেছে, কিন্তু ঈশানের যেন কোনো ভ্রুক্ষেপই নাই তাতে। ঈশান নিজের অন্য গন্তব্যে চলে গেল। অপরদিকে রুহি ভার্সিটির ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে বড় একটি কালো গাড়ি থেকে কয়েকটি লোক এসে রুহিকে তুলে নেয়। কি করছেন? ছাড়ুন আমাকে, কারা আপনারা? বলতেই রুহির চোখ গেল ড্রাইভারের উপর। রুহি যেন হতভম্ব হয়ে গিয়েছে ড্রাইভারকে দেখে। ড্রাইভারের সিটে বসে থাকা লোকটি আর কেউই নয়, সেটি হলো আকাশ। তুমি ডেকেছ আমাকে, আর তোমার ডাকে আমি সাড়া না দিয়ে কি আর থাকতে পারি? বলেই মুস্কি হাসলো। বাজে কথা বন্ধ করো। তাই বলে তুমি আমাকে এভাবে ধরে আনবা? আর তুমি ইউরোপ থেকে কবে ফিরেছ? আচ্ছা, রাগ করছো কেন? তোমাকে একটি গুরুত্বপূর্ণ খবর জানানো আছে। কি? সবার আড়ালে কেউ একজন আছে যে কিনা পুরনো অতীত গাড়তে চাচ্ছে, সবার সামনে সব কিছু নিয়ে আসতে চাচ্ছে। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। খান বংশের সকলে মারা গেছে, কেউ বেঁচে নেই। তাহলে ওই জাহাজটি সম্পর্কে কে জানতে চাচ্ছে? আমিও সেটা বলতে পারতেছি না। সেটা আমাদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। এমন তো না যে খান বংশের কেউ একজন বেঁচে আছে, যে প্রতিশোধ নেওয়ার জন্য আবার ফিরে আসছে। এরকম কিছু হলে আরও বেশি ভালো হবে। যে সত্য এতদিন গোপনে ছিল তাদের কুকর্ম সকলের সামনে আসবে। দেখো রুই, আমি একজন সিআইডি অফিসার হয়ে বলছি, ওই জাহাজ আমাদের আন্ডারে বেশি দিন থাকতে পারবে না। আর ওই দরজাগুলোর কোনো চাবি নেই। খুবই আশ্চর্যজনক, তাই না? বিশেষ এক পাসওয়ার্ড দ্বারাই এই দরজাটা খুলবে এমন আছে দরজার ভিতরে। এসব কিছু আমি জানি না। আকাশ রুহির দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, চিন্তা করো না, কিছু রহস্য সারা জীবন রহস্য হয়ে থেকে যাবে। আর আমি তোমার সঙ্গে সবসময় আছি। চলে এসেছি তোমার বাড়ির সামনে, মানে তোমার শ্বশুর বাড়ির সামনে। ধন্যবাদ। কই, তুমি তোমার বিয়ের সম্পর্কে কিছু বললে না? আসলে তেমন কিছু না, হঠাৎ করেই বিয়ে হলো। আর উনি হচ্ছে আমার বড় ফুপুর ছেলে। এতদিন লন্ডনে ছিল, হঠাৎ এসে বিয়ে হয়েছে। বলে রুহি পেছনের দিকে ফিরে বাসার দিকে যেতে লাগলো। আকাশ ওই দিকে এক পলক চেয়ে মুস্কি হেসে ড্রাইভিং করতে মনে মনে বলল, ভালোবাসা খুবই ভয়ঙ্কর একটি বিষ।
যে এই বিষ গ্রহণ করেছে সেই জানে যে এই বিষ কতটা বিষাক্ত। রুহি ফ্রেশ হয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমি কখনো ঈশান ভাইয়াকে ভালোবাসতে পারবো না, কখনোই না। কিন্তু আমাকে এই সম্পর্ক মুখ বুঝে মেনে নিতে হবে পরিবারের জন্য। আজ রাতে আমি ঈশান ভাইয়ের সাথে কথা বলবো। বলেই এক পলক দিয়ে আকাশের দিকে চেয়ে থাকে। অপরদিকে ঈশানের মা ড্রয়িং রুমে বসেছিল। তখনই ঈশান বাসায় ফিরে। ঈশানের মা ঈশানকে দেখে অবাক হয়ে যায়, কারণ ঈশানের গায়ে রক্ত লেগেছিল। ঈশানের মা পেছন থেকে বলে, তুমি কি এখন পুরোপুরি গুন্ডা হয়ে গিয়েছো? ঈশান দাঁড়িয়ে যায়। মানে বুঝতে পারছো না? তোমার গায়ে রক্ত কেন? কাকে মেরে এসেছো? কোন মায়ের কোল খাড়ি করে দিয়ে এসেছো? তুমি এতটা জঘন্য কিভাবে হয়ে গেলে বাবা? তুমি কিভাবে মানুষ মারতে পারো? তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তোমার আর তোমার বোনকে আমি নিজেই শিক্ষা গড়ে তুলেছি। আমি কখনো তোমাকে এরকম শিক্ষা দেই নাই, তাহলে কেন তুমি এরকম হয়ে গেলে? মা, আমার এসব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। তুই আদৌ আমার ছেলে তো? তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। ঈশান কথাটা কান অবধি নিল কিনা জানে না, শুধু এক পলক মায়ের দিকে চেয়ে উপরে চলে যায় নিজের রুমে। রাত 9টা। রুহি ঈশানের রুমে যায়, দেখে ঈশান সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করতেছে। তাৎক্ষণিক ঈশান রুহিকে দেখে। ঈশান রুহিকে দেখেই রুহির দিকে তেড়ে আসে এবং জোরে একটা চড় মারে। রুহি গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, চোখের জল। তোকে নিষেধ করেছি আমার রুমে আসবে না, তারপরও বেহার মতো কিভাবে রুমে আসিস? ভাইয়া আমি কোথায় ঘুমাবো? আমি তো আপনার স্ত্রী, আমি তো এখানে বলতেই গালে আরও দুটো চড় পড়ে। টাল সামলাতে না পেরে রুহি নিচে পড়ে যায়। ঈশান রুহির আরও কাছে এসে চুল মুঠি ধরে বলে, একদম এসব নাটক করতে আসবি না। তুই কোথায় ঘুমাবি সেটাকে আমি ঠিক করে দেব। এক্ষুনি বেরিয়ে যাবে রুম থেকে। তোর চেহারাও দেখতে চাই না আমি। রুহির ঠোঁট কেটে রক্ত পড়ছে। রুহির বাহুদয় ধরে ঈশান দাঁড় করায় এবং সাথে সাথে রুম থেকে বের করে দিয়ে মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। রুহি কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে যায়। ঈশান রাগে টেবিলে রাখা ফুলদানিটি ফেলে দেয়, ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ঈশান হঠাৎ মাথায় হাত দিয়ে নিচে বসে থাকে আর তার চোখ লাল হয়ে আসে। আমি কিছুতেই ওই মেয়েকে সহ্য করতে পারি না। ওই মেয়ে আমার সামনে আসলে কেমন যেন আমার সারা শরীরের রক্ত গরম হয়ে যায়। ওই মেয়েকে আমার জীবন থেকে সরাতে হবে। শুধু জীবন থেকে না, এই পৃথিবী থেকে সরাতে হবে। বলেই ডেভিল হাসে। আমি আর কতদিন এগুলো সহ্য করব? আমি মানছি বিয়েটা এক প্রকার জোর করে হয়েছে, তাই বলে উনি আমার উপর এরকম অত্যাচার করবে? রুহির গালে 4 আঙ্গুল বসে গেছে। ফর্সা গালে আঙ্গুলের কালচে ছাপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অপরদিকে একটি অন্ধকার কক্ষে মাস্ক পরিধান করা একটি লোকের সামনে দাঁড়িয়ে আছে আকাশ। দীর্ঘ 5 বছর পর তোমার সাথে দেখা করে সত্যি খুবই ভালো লাগছে। তোমায় কেন ডেকেছি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। 5 বছর আগে কক্সবাজার ট্যুরে যাওয়া সেই জাহাজটি, ওই জাহাজটিতে অসংখ্য মানুষ ছিল। ওই জাহাজটি খান পরিবারের ছিল এবং কিছু কিছু কলেজ স্টুডেন্টের ট্যুরে গিয়েছিল জাহাজে। ওই স্টুডেন্টের মধ্যে কারা বেঁচে আছে তাদেরকে খুঁজে বের করো। ওদেরকে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। পুরনো কলেজের লিস্ট খুঁজে বের করতে হবে কে কে গিয়েছিল ওই ট্যুরে আর ওই জাহাজে। কিন্তু সমস্যা হলো খান বংশে কিছু কুকর্ম ফাঁস হয়ে যাবে যদি না জাহাজ সম্পর্কে তদন্ত করা হয়। খান পরিবারের সকলকে একসঙ্গে যে মেরেছে তাকে তো বের করতে হবে। আসলে কি তোমার এটাই উদ্দেশ্য যে খান বংশের সকলকে যে মেরেছে তাকে খুঁজে বের করা, নাকি খান বংশের বড় ছেলে তুইনকে কে মেরেছে সেটা খুঁজে বের করা? বলতে পারো তাই। সত্যটা জানার অধিকার সবারই আছে, আর আমি সবকিছু জানতে চাই যে বিশ্বাসঘাতকতার পিছনে লোকে আছে। যারা যারা বিশ্বাসঘাতক তাদের সকলকে আমি ভয়ঙ্কর মৃত্যু দেব। বলেই জোরে হেসে উঠল আকাশ। সেখানে থেকে চলে গেল। মুখোশধারী লোককে বলে উঠল, আমি কখনো কাউকে ছাড় দিই না। মানুষকে ভয়ঙ্কর মৃত্যু দিতে আমার হাতও কাঁপে না, সে যে হোক না কেন। অপরদিকে কারোর জন্য জীবন থেমে থাকে না। জীবন জীবনের মতো ঠিকই চলে যায়। সময় বদলায়, মানুষ বদলায়, শুধু রয়ে যায় মনের মধ্যে কিছু লুকানো স্মৃতি এবং দুঃখ। তোমাকে প্রত্যাখ্যান করে
তুমি নামক শব্দকে আবার নিজের হৃদয়ে গহীনে রেখে দিয়েছি আমি। আমার হৃদয়ের গহীনের দেয়াল ভেদ করে কেউ আসতে পারবে না। বলে চাঁদের দিকে তাকে দু ফোঁটা চোখের পানি ফেলে। মৃত্যু কেন আমার অতি কাছে চলে আসে না? আমি আসবো তোমার কাছে। খান বংশের কোনো জানোয়ার বেঁচে থাকলে তাকে শেষ করে দিয়ে তারপরে আসবো তোমার কাছে। আমি জানি তুমি আমার অপেক্ষায় রয়েছো, চিন্তা করো না। আমি আমার ওয়াদা কখনোই ভুলি নাই। বলেই মুচকি হাসে। মধ্যরাতে রুহি গভীর ঘুমে আচ্ছন্ন। কালো অন্ধকারে কেউ একজন হাতে ধারালো ছুরি নিয়ে আসে রুহির কানের ধারে এসে এবং ফিস ফিস করে বলে। শাস্তি তো পেতেই হবে। লোকটি রুহির কানের কাছে এসে বলে। শাস্তি তো তোমাকে পেতেই হবে। বলেই রুহির নাকের কাছে একটি স্প্রে করে ওকে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান করে দেয়। লোকটি রুহিকে নিয়ে একটি নির্জন বাগান বাড়িতে আসে। লোকটি আস্তে আস্তে রুহিকে একটি কক্ষে নিয়ে যায়, শুয়ে দেয়। তারপর হাতে একটি চিকন ধারালো ছুরি নিয়ে রুহির নিকটে আসতে থাকে। রুহি হাতটা নিজের হাতে রাখে। ধবধবে ফর্সা হাতে নীল শিরাগুলো ভাসমান। লোকটি ফিস ফিস করে বলতে থাকে। তোমার হাতের চামড়া ভেদ করে একটা শিরা কেটে দিলে মন্দ হয় না। সেই শিরা ভেদ করে যে রক্তের স্রোত বইবে তা দেখে আমার হৃদয় প্রশান্তি এনে দেবে। তৎক্ষণাৎ তীব্র বাতাসে জানালার পর্দা সরে জ্যোৎস্না চাঁদের আলো জানালা ভেদ করে রুহির মুখে এসে পড়ে। চাঁদের আলোয় স্পষ্ট রুহির ঠোঁটের বাম পাশের তিলটা জ্বলজ্বল করছে। লোকটি আস্তে আস্তে হাত দিয়ে ওই তিলটা স্লাইড করতে থাকে। অপলক দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে থাকে। এ যেন এক অন্যরকম নেশা। তখন চোখ যায় রুহির ক্ষত ওষ্ঠের দিকে। লোকটি ধীরে ধীরে রুহির ঠোঁটের দিকে আসতে থাকে। চোখে নেশা নিয়ে ঠোঁটের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। লোকটি রুহির গলায় নিজের মুখ গুজে চুলের ঘ্রাণ নিতে থাকে এবং বলে। আমার ঘৃণার দগ্ধ আগুনে তোমাকে পড়তে হবে প্রেয়সী। সকাল 8টা। রুহি ঘুম থেকে উঠে তার মাথা চেপে ধরে জোরে। মাথায় এত যন্ত্রণা করতেছে কেন? রুহির কালকে রাতের ঘটনা কোনো কিছুই মনে নেই। সে শাওয়ার নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। রুহি আর তন্নি ক্লাসের দিকেই যাচ্ছিল, তখনই দেখে ভার্সিটিতে 5টা বড় প্রাইভেট গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে কিছু গার্ড নামে। একজন গার্ড গাড়ির দরজা খুলে দেয়। তৎক্ষণাৎ গাড়ি থেকে নামে একটি লম্বা চওড়া মাস্ক পরিধান করা পুরুষ। দূর থেকে লোকটিকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, তাই রুহিত আর তন্নি আরও কাছে গেল। রুহিত যেন কেমন লোকটিকে চেনা চেনা লাগছিল। ভার্সিটির কর্তৃপক্ষ ঘোষণা করে এই লোকটির উদ্দেশ্যে। ইনি হলেন গোয়েন্দা বিভাগের অফিসার। আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি খবর দিতে চাই যে 2020 সালের কিছু ঘটনা সম্পর্কে। তখনই রুহি স্তব্ধ হয়ে যায়। রুহির চোখ দুটি রক্তে লাল হয়ে যায়, হাত পা থরথর করে কাঁপতে থাকে। আমাদের ভার্সিটিতে অনেক স্টুডেন্ট জাহাজ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল। শুধু তাই নয়, আশ্চর্যজনকভাবে অনেক ছাত্রছাত্রীরা গায়েব হয়ে গিয়েছিল। আমাদের ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটির ছাত্রছাত্রীরা এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছিল। আমরা একটি লিস্ট করেছি। তোমরা যারা ওই জাহাজ দুর্ঘটনার থেকে বেঁচে ফিরেছো, প্রত্যেকটা ভার্সিটি থেকে তাদেরকে কাল সকাল 9টায় পুরাতন সেই জাহাজে যেতে হবে। কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং তাদের সম্পূর্ণ সাহায্য করতে হবে অফিসারদের। এবং আমাদের ওই দুর্ঘটনাজনিত জাহাজটি ডাবল দামে কিনছে মিস্টার ঈশান চৌধুরী শুধুমাত্র এই রহস্য উদ্ঘাটনা করার জন্য। রুহি ঈশানের নাম শুনে স্তব্ধ হয়ে যায়। মানে ঈশান ভাই এর মধ্যে কোথা থেকে আসলো? ওনার সাথেই জাহাজের বা কি সম্পর্ক? আর উনি গোয়েন্দা বিভাগের অফিসার মানে? বিভিন্ন প্রশ্ন রুহির মাথায় উকি দেয়, কারণ সে এতদিন জানতো ঈশান মাফিয়া টিমের লিডার। সে বিনা কারণে মানুষকে খুন করে বেড়ায়, কিন্তু এখন এই কথাগুলো শুনে সে সম্পূর্ণ শকড। রুহি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে তৎক্ষণাৎ ভার্সিটি থেকে বের হয়ে একটি শুনশান নির্জন জঙ্গলে যায়। জঙ্গলের মধ্যে একটি নালার সামনে দাঁড়ায়। কেন জানি রুহির নিঃশ্বাস আটকে আসছে। ভেতরের অদ্ভুত এক অনুভূতি বারবার তাকে বলছে
আমায় দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর পারছি না। তৎক্ষণাৎ রুহি হাঁটু গেড়ে বসে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। মনে হচ্ছে হৃদয়ের গহীনে দেওয়াল ভেদ করে সেই অনুভূতিগুলো বাইরে বেরিয়ে আসে। রুহির কান্নার আর্তনাদ, আশেপাশের গাছগুলো, পাখিগুলো উড়ে গেছে। পুরো জঙ্গল কেঁপে উঠেছে রুহির কান্নার আর্তনাদে। বহু বছর পুরনো যন্ত্রণা যেন হৃদয়ের গহীনে চেপে রেখেছিল। আমি ভাবতে চাই না তোমার কথা, তারপরেও আমার নির্লজ্জ মনটা বারবার তোমাকে নিয়েই ভাবায়। আমি যেতে চাই না ওই স্থানে যেখানে তোমার শরীরের গন্ধে আমি আর পাবো না। আমি যেতে চাই না ওই স্থানে যেখানে তোমার স্মৃতিগুলো আমাকে তিলে তিলে শেষ করে দিবে। আমি জাগতে দিতে চাই না আমার সেই পুরনো স্মৃতিগুলো। তোমার আর্তনাদ আমার হৃদয়ে গহীনে গিয়ে তীব্রভাবে আঘাত করে। তোমার হৃদয় স্পন্দনের শব্দ আমার হৃদয় স্পন্দনকে বাড়িয়ে দেয়। বলেই জোরে জোরে চিৎকার করতে থাকে। নিচে থাকা ছোট ছোট গাছটি টেনে টেনে উপড়ে ফেলে ওই। নিজেকে এভাবে কষ্ট দিয়ে লাভ নাই। সত্যর মুখোমুখি একদিন ঠিকই হয়তো হয় সবাইকে। রুহির পেছনের দিকে ফিরে ছলছল নয়নে লোকটির দিকে তাকিয়ে বলে, ভাইয়া, কালকের জন্য তুমি প্রস্তুত হও রুহি। তুমি কিভাবে হেরে গেলে এত দূর এসেও? কিভাবে জাহাজটিকে অন্যরা আন্ডারে দিয়ে দিতে পারলে? কেন আটকাতে পারলে না? আমাকে ক্ষমা করে দাও, আমার হাতে কিছুই ছিল না। আমাকে ক্ষমা করে দিও। আমি চাইলেও জাহাজটিকে নিজেদের আন্ডারে রাখতে পারি নাই। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সেই কষ্টের মধ্যে জ্বলন্ত আগুনের ভিতরে আবার ঠেলে দিচ্ছি। আমি সাক্ষী ছিলাম তোমার জ্বলন্ত হৃদয়ের আত্মনাথের। কিছু একটা মনে মনে ভেবে বলে, সময় হয়ে এসেছে 2020 সালে যাওয়ার। রাত 10টায় চাঁদের দিকে তাকিয়ে রুহি। আমি জ্বলেছিলাম তার হৃদয়ের ভালোবাসার জ্বলন্ত আগুনে। তার প্রত্যেকটা নিঃশ্বাসে আমার হৃদয়ের স্পন্দনে কম্পন সৃষ্টি হয়েছিল। তার উপস্থিতি আমার ভেতরকার অনুভূতি তোলপাড় সৃষ্টি করত। এবারও ঠিক তেমনটা হবে, কিন্তু থাকবে কিছু ভিন্নতা। আমি জ্বলবো জ্বলন্ত আগুনে, কিন্তু তার হৃদয়ের জ্বলন্ত ঘৃণায়। এবারও আমার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, কিন্তু তার প্রত্যেকটা স্মৃতির জন্য। এবারও আমার ভেতরকার তোলপাড় সৃষ্টি করবে, কিন্তু তার অনুপস্থিতির জন্য। সময়টা ছিল 2020 সাল। রুহি, এই রুহি, ওঠ, কলেজ যাব না? কয়টা বাজে দেখেছিস? তাড়াতাড়ি উঠে পড়। সকাল 8টা বাজে, এখন অবধি মরার মতো ঘুমিয়ে রয়েছিস। মেঘলার কথায় রুহি ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, সকাল সকাল তোর মতো সাতচুন্নির চেহারা দেখে ঘুম ভাঙলো? আজ সারাটা দিনই খারাপ যাবে। থুর। মেঘলার মেজাজটা চটে গেল। মেঘলার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোকে আধা ঘন্টা সময় দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজ যেতে হবে। রুহি আর মেঘলার দেহ দুটা হলেও প্রাণ আর মন একটাই। এরা দুজন ছোটবেলা থেকেই খুবই কাছের বান্ধবী। দুজনের ঝগড়া করবে, আবার একসঙ্গে মিলে থাকবে। আফজাল রহমান এবং আয়শা রহমানের একমাত্র মেয়ে রুহি। ছোটবেলা থেকেই রুহিকে সবটা দিয়ে ভালোবেসে এসেছে। রুহি তাদের একমাত্র মেয়ে হওয়ায় ছোটবেলা থেকে সব আবদার পূরণ করেছে। আফজাল খান খুব বিত্তশালী না হলেও টাকা পয়সা তার কোনো অভাবই নাই। রুহি খুবই চঞ্চল প্রকৃতির মানুষ। সে কথা বলতে খুবই পছন্দ করে। যেন চঞ্চল ঠিক তেমন তার রাগ। তার রাগ সম্পর্কের ধারণা আমরা পরবর্তীতে নিব। অপরদিকে মেঘলা খুবই শান্তশিষ্ট ভদ্র একজন মেয়ে। দুই বান্ধবীর পুরো বিপরীত বৈশিষ্ট্যপূর্ণ। অপরদিকে মোহাম্মদ সাদাক খানের ছোট ছেলে আজ আমেরিকা থেকে ফিরে আসবে। বাড়ির ছোট ছেলে আসার সুবাদে বাসার সবাই মেতে উঠেছে। খান পরিবারের চলাফেরা বাংলাদেশের উঁচু বৃত্তের মানুষদের সঙ্গে। শুধু দেশে না, দেশের বাইরেও তাদের বেশ আধিপত্য আছে। মোহাম্মদ আসাদ খানের ছোট ভাই মোহাম্মদ হাবিব খান। হাবিব খানের 3টি ছেলে
আহাদ, আশিক, রেদওয়ান, বাবা, চাচা, মামাদের সাথেই তাদের ওঠা বসা। মোহাম্মদ হাসিব খানের স্ত্রী রহিমা খানের একমাত্র ভাই জালাল রহমান এই পরিবারের সাথেই থাকে। জালাল রহমান বিজনেসের একটি বিশেষ অংশ বলে চলতে পারে খান পরিবারের। জালাল রহমানের এক ছেলে এক মেয়ে, আকাশ রহমান আর আশা রহমান। খান পরিবারকে লোকে বিত্তশালী, প্রভাবশালী বলে চেনে জানে। ঢাকার কয়েক একর জমি নিয়ে তৈরি একটা আলিশান বিশাল বহুল অট্টালিকার সাথে পরিবারের প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা বিশাল বহুল বাড়ি আছে। তাদের ঢাকায় বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কলেজ আছে। বাইরের দেশে তাদের ব্যবসাটা প্রসারিত আছে। হাবিব খানের স্ত্রী রহিমা খান নিজেদের 3 ছেলে আহাদ, আশিক, রেদওয়ানের মতো আসাদ চৌধুরীর 2 ছেলে তুহিন এবং তুষারকে মানুষ করেছে। তুহিন এবং তুষারের মা তারা ছোট থাকতেই অন্য কারো হাত ধরে পালিয়ে গিয়েছে। তাদের নিজেদের মায়ের মুখই মনে নাই। এই বাড়িতে তুহিন আর তুষারের মায়ের নাম নেওয়া পুরোই নিষিদ্ধ। রহিমা খানের একমাত্র ভাই জালাল রহমান অনেক বছর আগেই মারা গিয়েছে। তাই আকাশ আর আশাকে নিজেদের ছেলে মেয়ের মতোই দেখে আসছেন। এক কথায় তার মন মায়া মমতায় ভরপুর। তুহিন নিজের মায়ের চলে যাওয়ার পর থেকেই নারী জাতিকে ঘৃণা করে। তুহিন খুবই রাগী, বদমেজাজি প্রকৃতির। অপরদিকে তুষার ততটা ঠান্ডা, শান্ত মেজাজির। তুষার তার বাবা, চাচা, মামাদের সাথে দেশের ব্যবসা সামলায়। অপরদিকে তুহিন বিদেশে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছে। তার নিজের আলাদা কোম্পানি আছে। বাড়ির সকল সদস্যরা জালাল রহমানকে মামা বলে সম্বোধন করে। তুষার অফিসের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ তার ফোনে কল আসে। স্ক্রিনে নাম্বারটি দেখে মুচকি হাসে। তার ভাই তুহিন তাকে কল দিয়েছে। তুষার হাসি মুখে কলটা রিসিভ করে তারপর তুহিনের সাথে কিছু কথা বলে ফোন রেখে দেয়। তুষারের মুখে অপ্রত্যক্ষ চাহনি। সে মনে মনে বলতে থাকে, এই ছেলে কি কোনোদিন ভালো হবে না? তুহিন বিদেশ থেকে ফিরেছে 1 দিন হয়েছে, কিন্তু বাসার কারো সাথে দেখা করে নাই। সে এখন পর্যন্ত বাসায় আসে নাই। 2 দিন পর বাড়ির বিজনেসের কাজে কক্সবাজার যাবে। অবশ্য তাদের নিজের জাহাজে তুহিন এর সাথে সেখানেই দেখা হবে। অবশ্য আসাদ চৌধুরী বলেছিল তুহিনকে বাসায় আসতে, কিন্তু সে তার ছেলের জেদ সম্পর্কে জানে, তাই আর কথা না বাড়িয়ে তুহিনের কথাই রাখে। সেই জাহাজে কয়েকদিনের ট্যুরে কলেজের কিছু ছাত্রছাত্রীরা যাবে। রুহি আর মেঘলা কলেজের কিছু কাগজপাতি নিয়ে ঘাটাঘাটি করছে। মেঘলা বলে, বাসায় যে কত কষ্টে ম্যানেজ করেছি দোস্ত, কি বলবো। রুহি বলে, চিন্তা করিস না, কয়দিনের তো ব্যাপার। খুব এনজয় করব কক্সবাজার যেয়ে।